হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আগের দিন আমরা ডাব্লিউবিসিএস এর পরীক্ষার কীরকম হতে পারে, কেন আপনারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবেন এবং দিলে আপনারা কোন কোন জায়গায় চাকরি পাবেন, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আর্থিক সুস্থিতির সঙ্গে সঙ্গে আমরা একটা বড় পোস্টে যেতে পারবো, যেখান থেকে আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তরে যাওয়ার একটা জায়গা থাকবে। কিন্তু এত বড় একটা পরীক্ষা যেখানে আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারি, সেখানে যেতে গেলে কিভাবে আমাদের প্রিপারেশন করতে হবে। আমরা জানি যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 9 ডিসেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। তো এবার আমাদের লক্ষ্য রাখতে হবে যে পড়াশোনা তো স্টার্ট দিতে হবে, তাই কিভাবে পড়ব, সিলেবাস কি, আজকের বিষয় আলোচনার, এবং সেই বিষয়গুলিকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। তাহলে যে দেখিনি কীভাবে পড়তে হবে। মনে রাখবে, আমি যে ভিডিওটা বানাচ্ছি একেবারেই প্রাথমিক স্তরের স্টুডেন্টদের জন্য। আগের দিনও বলেছি যে যখন যারা অনেকবার পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু জানেন যে কিভাবে পরীক্ষা দিতে হয়, তার প্যাটার্ন কী। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা দিচ্ছ বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, তারপর 21 বছরের পর থেকেই তো আমাদের চাকরির পরীক্ষা তুমি ঢুকতে পারছো। তাই এই যে 21 বছর পর, মানে বিশেষ করে ডাব্লিউবিসিএস এর কথা বলছি, এই 21 বছর পর যে তুমি দিতে পারছো, তার আগে থেকে যদি তোমার প্রিপারেশনটা করা থাকে বা জানতে পারো সিলেবাসটা কি, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। কারণ আমরা যখন পড়াশোনা করি, আমরা কিন্তু বিভিন্ন বিভাগে পড়াশোনা করি। কীরকম, কেউ আর্টস নিচ্ছে, কেউ কমার্স নিচ্ছে, কেউ সায়েন্স নিচ্ছে। তো যারা সায়েন্স নিচ্ছে তারা আবার কেউ জয়েন্ট বা নিট পরীক্ষার জন্য যাচ্ছে, কমার্স নিয়ে তারা সিএ করার জন্য যাচ্ছে, যারা আর্টস নিচ্ছে তারা বিভিন্ন প্রফেসর অথবা স্কুল সার্ভিসের জন্য প্রিপারেশন করছে, বা কম্পিটিটিভ, সবাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করে থাকেন, কিন্তু বিভিন্ন বিভাগে তারা যাচ্ছেন। আর এখন পড়াশোনার বিভিন্ন ক্ষেত্র আরও খুলে গেছে, অনেক আইটি সেক্টরে চলে যাচ্ছে। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে যখন আসতে হবে, সবাই মানে আর্টস কমার্স সায়েন্স সবাই যেহেতু এই পরীক্ষায় বসতে পারে, তাই আগে থেকে যদি তার সিলেবাসটা এবং জানতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধারণা থাকে যে কী ধরনের পরীক্ষা হয় এবং কিভাবে আমাদের আগে থেকে প্রিপেয়ার হতে হবে, তাহলে কিন্তু চটপট কিন্তু এগিয়ে যেতে পারবে। এবং দেখা গেল যে গ্র্যাজুয়েশন করার 1-2 বছরের মধ্যে কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো। আর যদি গ্র্যাজুয়েশন করার অনেক পরে শুরু করো, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তাহলে সিলেবাসটা সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নিই। প্রথমে মনে রাখতে হবে সিলেবাসের যে প্যাটার্ন, আমরা আগের দিনই বলেছি ডাব্লিউবিসিএস পরীক্ষার 3টে ধাপ রয়েছে। একটা হচ্ছে প্রিলিমস মানে প্রিলিমিনারি পরীক্ষা, একটা হচ্ছে মেন্স, তারপর হচ্ছে ইন্টারভিউ। মানে এক একটা ধাপ মানে কি, এখান থেকে যতগুলো যারা পরীক্ষা দেবে, যতজন পরীক্ষা দেবে, তাদের একটা নির্দিষ্ট সংখ্যক পিএসসি বেছে নেবে যে এদেরকে মেন্সের জন্য পাঠানো হবে। তাহলে মেন্স পরীক্ষার থেকে আবার বেছে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। তবে ইন্টারভিউ পাস করলে আমরা সেখান থেকে সব নম্বর যোগ হয়ে একটা মেরিট লিস্ট বেরাবে, এবং সেখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং বা চাকরি কোন কোন গ্রুপে যাচ্ছে দেখতে পাবো। আমরা বলেছিলাম যে ABCD গ্রুপ রয়েছে। যদি আগের দিনের ভিডিওটা ভালো করে দেখে নাও, তখন থেকে প্রত্যেকটা গ্রুপে যে চাকরিগুলো রয়েছে সেখানে ডিসকাস করা রয়েছে। যে A গ্রুপে পাশ করলে এক্সিকিউটিভ, বি গ্রুপে কী আছে পুলিশ, সি গ্রুপে কী আছে জয়েন্ট বিডিও, এরকম ডি গ্রুপে কী আছে। তো এরকম বিভিন্ন গ্রুপে অনেক অনেক চাকরি রয়েছে। সেই চাকরির কী ধরনের চাকরি, প্রশাসনের কোন স্তরে যেতে পারো, সেগুলো কিন্তু তখন জানতে পারছো। এবার চলে আসি, এই যে ABCD গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলোর কিন্তু নাম্বারের ডিভিশন কিন্তু আলাদা। তাহলে তার নাম্বারের ডিভিশনটা বোঝার আগে দেখে নিতে হবে প্রত্যেকেই আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হচ্ছে। যেহেতু প্রত্যেককেই প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হচ্ছে, তাহলে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসটা কি। প্রিলিমিনারিতে আমাদের 200 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এই 200 নম্বর মাল্টিপল চয়েসের পরীক্ষা হয়। ডিউরেশন কত? 2.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টা ধরে তোমাকে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে ঘাবড়ানোর কিছু নেই, কোনো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন কিছু তো হচ্ছে না। তাই আমাদের কিন্তু মাল্টিপল চয়েস মানে আমাদের টিক মার্ক করতে হবে, মানে ওদের একটা শিট দেবে, সেখানে মানে গোল গোল করে লেখা আছে এবং সেখানটায় ডার্ক করে দিতে হবে। তো ওই যে প্যাটার্নে যে সেখানে সাবজেক্ট কী থাকবে, প্রথমে দেখো ইংলিশ কম্পোজিশন, সেকেন্ড জেনারেল সায়েন্স, থার্ড
কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এরপরে কি রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, তারপর জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। এরপরে হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর জেনারেল মেন্টাল এবিলিটি। এই যে বিষয়গুলো দেখলাম, মানে মোটামুটি প্রতিটি বিষয় কিন্তু গভীরে গিয়ে পড়তে হবে। এই 8টা বিষয় প্রতিটি বিভাগে কিন্তু 25 নম্বর করে থাকবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 200টি মাল্টিপল চয়েস কোশ্চেন, 2.5 ঘন্টা সময়, 8টি বিষয় এবং প্রতিটি বিষয় কিন্তু 25 মার্কস করে রয়েছে, সব মিলিয়ে 200 নম্বর, সময় 2.5 ঘন্টা, এনাফ টাইম। ব্যাপার কি, ব্যাপার হচ্ছে এই যে কারেন্ট ইভেন্টস বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স যেটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী যা যা ঘটছে এবং তার প্রিভিয়াস কী কী ঘটে গেছে সেগুলোকে জানতে হবে। ইংলিশ কম্পোজিশনে জানি, সেখানে গ্রুপ ভার্বস, ইডিয়াম, ফ্রেজ, কালেকশন অফ সেন্টেন্সেস এগুলো ইম্পর্টেন্ট। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই ধরনের কোশ্চেন আসতে পারে। হিস্ট্রি অফ ইন্ডিয়া একদম সেই এরিয়ান্স এজ, হরপ্পা মহেঞ্জোদারো, সেখান থেকে একদম স্বাধীনতা সংগ্রাম অব্দি কোশ্চেন আসবে। জিওগ্রাফি, ভারতের জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি নেই, উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু ভালো করে গুরুত্বের সঙ্গে পড়তে হবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি মূলত কনস্টিটিউশনের ওপর থেকে কোশ্চেন আসবে এবং সংবিধানের বিভিন্ন ধারা বা যা যা ঘটনা ঘটছে সেই রিলেটেড করে নিলেও ভালো হয়। ইন্ডিয়ান ইকোনমি, অর্থনৈতিক অবস্থা, সে সম্বন্ধে ভালো করে পড়তে হবে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস। আমি আগেই হিস্ট্রি অফ ইন্ডিয়া বলেছি, দেখো হিস্ট্রির যে পোর্শনটা সেখানে কিন্তু 25-25 50 নম্বর হয়ে গেল। যদি আমরা একবারে প্রথম থেকে শুরু করে, মানে একদম হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে একেবারে ন্যাশনাল মুভমেন্ট 47 সাল যদি ধরি, তাহলে 50 নম্বর কিন্তু এখানেই রয়েছে। জেনারেল মেন্টাল এবিলিটি 25 নম্বর, রিজনিং যেখানে। এখানে একটা জিনিস খুব লক্ষ্য করে দেখো যে যে বিষয়গুলি রয়েছে সেগুলো যদি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায়, তবে কিন্তু হিস্ট্রিতে, মানে আমি যদি সাবজেক্ট অ্যানালিসিস করি, হিস্ট্রিতে নাম্বারের কিন্তু জোর বেশি রয়েছে। এবং তার সঙ্গে ইন্ডিয়ান পলিটি, মানে আর্টস গ্রুপের সাবজেক্ট যেগুলো, সেগুলো কিন্তু নাম্বারের ভাগটা অনেকটাই বেশি। জেনারেল সায়েন্স 25 মার্কস আর জেনারেল মেন্টাল এবিলিটি 25 মার্ক, ওখানে সায়েন্স গ্রুপের যে পোর্শন সেখান থেকে কিন্তু 25-25 50। আর জিওগ্রাফি বললাম এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল রেফারেন্স, এটাও 25 মার্ক। এই বিষয়গুলি যদি আমি ধারাবাহিকভাবে সারা বছর ধরে ধীরে ধীরে প্র্যাকটিস করা যায়, এই পরীক্ষা পাশ করা কিন্তু কোনো ব্যাপারই নয়। তাহলে বলবে যে স্যার এই ধরনের কী কী কোশ্চেন আসে, সেগুলো আগামী দিনে ডিসকাস করব। চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এর পরের যে ভিডিওটা আমরা করব তখন কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে যেটা আমাদের দেখতে হবে যে মেন্সের সিলেবাস। মেন্সে কি হচ্ছে, প্রিলিমস আমরা বললাম যে প্রিলিমস যারা পাশ করবে তারা মেন্সে যাবে। মেন্সের সিলেবাসটা একটুখানি ধারাবাহিকভাবে বলে দিই। সেটা হচ্ছে যে এখানে মেন্সের সিলেবাসে আমাদের 6টি পেপার রয়েছে। এই 6টি পেপারের মধ্যে 2টি পেপার কিন্তু ডেসক্রিপটিভ, আর 4টি পেপার কিন্তু ওই আগের মতোই মাল্টিপল চয়েস। এখানে মনে রাখতে হবে যে প্রতিটি পেপার 200 মার্কস করে এবং সময় হচ্ছে 3 ঘন্টা, এবং তার সঙ্গে একটি অপশনাল পেপার নিতে হবে। মানে 6টি হচ্ছে কম্পালসারি পেপার, একটি হচ্ছে অপশনাল পেপার। তবে অপশনাল পেপারটা কিন্তু সবার জন্য নয়। কাদের জন্য? যারা মোটামুটি এ এবং বি গ্রুপে বসছো তাদের জন্য হচ্ছে অপশনাল পেপার। আমি এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে 200 দুটো পেপার থাকবে অপশনালের, 200 করে 400, তাহলে তারা হচ্ছে এ আর বি গ্রুপে বসতে পারছো। সি আর ডি গ্রুপের জন্য কিন্তু আমাদের অপশনাল পেপার লাগছে না। তাহলে মনে রাখতে হবে যে এই যে মেন্স, তাতে 6টি কম্পালসারি পেপার, একটি অপশনাল পেপার, একটি অপশনাল পেপারের আবার 2টো ভাগ, সেটা 200 করে থাকবে, মানে 400 নম্বর। এবার দেখে নিই এই মেন্সে আমাদের যে পরীক্ষা হবে, যে কথাটা বললাম যে 2টো পেপার যেটা ডেসক্রিপটিভ হয়, পেপার 1 আর পেপার 2, সেখানে কি কি রয়েছে দেখো, এখানে লেখা রয়েছে। প্রথম হচ্ছে বাংলা,
বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, মানে যে যেটা নেবে সেখানে কি থাকে, লেটার রাইটিং। আমরা ছোটোবেলা থেকে লেটার রাইটিং শিখে আসছি, 150 ওয়ার্ডসের, খুবই ইজি, ব্যাপারটা একটুখানি ভালো মতো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ড্রাফটিং অফ রিপোর্ট রাইটিং, এগুলো তোমরা ইংরেজিতে বারবার 9, 10, 7, 8 থেকেই শিখে আসছো, 200 ওয়ার্ডের মধ্যে। তারপরে প্রেসি রাইটিং, সারমর্ম লেখা, কম্পোজিশন, হ্যাঁ, ট্রান্সলেশন ফ্রম দ্য ইংলিশ টু বেঙ্গলি। তো এগুলো মোটামুটি যারা ইংরেজি পড়েছো, ছোটোবেলা থেকে পড়েছো, যে আমরা আমাদের সিলেবাসেই থাকে, তো তারা কিন্তু গ্রামারেটিক্যাল ব্যাপারটা প্র্যাকটিস করলেই কিন্তু পেরে যাবে, অতটা ভয় পাওয়ার কিছু নেই। আর আসলে যারা বলে থাকে তারা এত বেশি মানুষকে ঘাবড়ে দেয়, তাকে মানুষ ভয় পেয়ে যায়। খুব ব্যাপারটা খুব ইজি, কিন্তু যখন পড়াশোনা করছো সেটা মেথডিক্যালি সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আসছে ইংলিশ, নিতে পারে। তো এই পেপার ওয়ানের আমরা কিন্তু ছোটোবেলা থেকেই বাংলা পড়ে আসছি, তো আমরা জানি যে এখানে আমাদের মাতৃভাষা, তো যারা পড়েছে তারাই সামান্য লেটার রাইটিং, ড্রাফটিং, রিপোর্ট খুবই ইজি। ইংরেজির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, লেটার রাইটিং 150 ওয়ার্ডের মধ্যে, ড্রাফটিং অফ রিপোর্ট 200 শব্দের মধ্যে, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তাহলে এই যে 1 আর 2 দুটি পেপার রয়েছে, আমাদের কিন্তু ডেসক্রিপটিভ বললেও খুব বেশি লিখতে হচ্ছে না, কিন্তু একদম স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে গুছিয়ে বিষয়টাকে তুলে ধরতে হবে। আর তারপরে রয়েছে 3 নম্বর পেপার, যেটা পেপার 3, সেখানে জেনারেল স্টাডিজ 1, আর পেপার 4 জেনারেল স্টাডিজ 2। এবার দেখে নিন জেনারেল স্টাডিজ 1-এ কি আছে। সেখানে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফ্যাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। দ্বিতীয়ত জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখো, আমরা প্রিলিমস যখন পড়ছিলাম তখনও কিন্তু আমরা হিস্ট্রি পড়ছিলাম, হিস্ট্রি অফ ইন্ডিয়া, তার সঙ্গে আমরা পড়ছিলাম কি, ন্যাশনাল মুভমেন্ট। তাহলে হিস্ট্রি অফ ইন্ডিয়া, ন্যাশনাল মুভমেন্ট কিন্তু আমরা আগেও পড়ছি, পরেও কিন্তু আমাদের মেন্সেও রয়েছে, এবং তার সঙ্গে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রিলিমসের সঙ্গে মেন্সকে যদি মিশিয়ে আমরা পড়তে পারি সুন্দর করে, তাহলে কিন্তু পড়াটা আমাদের একবারেই হয়ে যাবে। আর পেপার 4-এ কি, জেনারেল স্টাডিজ 2, সেখানে সায়েন্স, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী। তাহলে এই যে বিষয়গুলো যেগুলো প্রিলিমসে পড়ে এসেছিলাম, সেগুলোই কিন্তু মেন্সে আবার দিয়েছে, সেগুলো মাল্টিপালই রয়েছে। অর্থাৎ পড়াটাকে আমাদের মেথডিক্যালি সুন্দর করে গুছিয়ে পড়লে আমাদের কোনো অসুবিধা হওয়ারই নয়। এরপরে কি, পেপার 5, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানে আমাদের মনে রাখতে হবে, সংবিধান কিন্তু আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা প্রশাসনিক পর্যায়ে যাব, সংবিধান আমাদের জানা প্রচণ্ড প্রয়োজন, কোথায় কি ধারা রয়েছে, কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে, কোড অফ কন্ডাক্ট, এবং কোন কোন ধারায় কি কি হচ্ছে, এগুলো না জানলে তো আমাদের মুশকিলই হয়। মনে রাখবে যে, সবসময় মনে রাখতে হবে যে আমরা পড়ছি কেন, আমাদের জানার জন্য, এবং কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু সব দরকার লাগবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার বলে রাখা ভালো, যে রিজার্ভ ব্যাংকের ভূমিকা, ইন্ডিয়ান ইকোনমির সঙ্গে রিজার্ভ ব্যাংকের ভূমিকা, মানে রোল অ্যান্ড ফাংশন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু গুরুত্বের সঙ্গে পড়তে বলছে। যেরকম জিওগ্রাফির ক্ষেত্রে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল বলেছে। তার মানে কি, দুটো বিষয় কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। জিওগ্রাফি শুধু পড়লেই হবে না, ওখানে কিন্তু আমাদের ভালো করে পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিতে হবে। আবার এখানে শুধু ইন্ডিয়ান ইকোনমি নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী কী ফাংশন রয়েছে, কাজ রয়েছে, এগুলো আগামী দিনে আমরা আলোচনা করেই নিতে পারি। হ্যাঁ, এই সিআরআর নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট আসে, রিজার্ভ ব্যাঙ্ক যে সমস্ত গভর্নর যে সমস্ত তথ্যগুলো দেয়, বা রেট কাট হয়, এগুলো ব্যাপারগুলো কী, সিআরআর, আমাদের কাছে ক্যাশ রিজার্ভ রেশিও, ব্যাঙ্ক রেট কাকে বলে, এসএলআর কাকে বলে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে জানতে হবে। এবং এরপরে অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং। এবার তোমরা অ্যারিথমেটিক করেই এসছো, পাটিগণিত যেটা, আর টেস্ট অফ রিজনিং এটা থাকবে। এই প্রতিটি বিষয় আমরা আগেই দেখে নিয়েছি, 200 মার্কস করে এবং 3 ঘন্টা করে ডিউরেশন। এর মধ্যে এরপরে রয়েছে আমাদের অপশনালের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত বিষয় যেগুলো আমরা পড়ে এসছি, বাংলা, ইংলিশ, সংস্কৃত, হ্যাঁ, পালি, আরবিক, এবং এছাড়াও নেপালি, হ্যাঁ, কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, বটানি, কেমিস্ট্রি, যার যা সাবজেক্টে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স,
হ্যাঁ, ফিলোসফি, যার যা সাবজেক্ট আছে সে কিন্তু সেটা বেছে নিতে পারো। মনে রাখতে হবে 200 করে 400 সময়, সেই পরীক্ষার সময় কিন্তু একই 3 ঘন্টা করে। তাহলে এরপরে এই পরীক্ষা পাশ করলে ইন্টারভিউ, এবার সমস্ত নম্বর যোগ হবে ইন্টারভিউর পর, তারপরে মেরিট লিস্ট তৈরি হবে। এবার সেটা কীরকম হবে, গ্রুপ এর ক্ষেত্রে খুব লক্ষ্য করে দেখবে যে আমরা যে কম্পালসারি পেপার যেগুলো দিচ্ছিলাম, সেই কম্পালসারি পেপারের নাম্বার কত ছিল, সে কম্পালসারি পেপারের নাম্বার ছিল প্রতিটা 200 করে, তাহলে 6টা পেপার 1200। তাহলে এই ABCD প্রত্যেকে কিন্তু 1200 নম্বর করে পড়তে হবে। এবার অপশনাল যাদের রয়েছে A আর B, সেখানে কিন্তু 200 200 400, মানে 400 করে আবার যোগ হবে 1200-র সঙ্গে A আর B এর ক্ষেত্রে। ইন্টারভিউর ক্ষেত্রে 200 200 করে কিন্তু A আর B এর ক্ষেত্রে, C এর ক্ষেত্রে কিন্তু 150 এবং D এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নাম্বার 100। মানে এর ক্ষেত্রে 1800, বির ক্ষেত্রে 1800, সির ক্ষেত্রে 1350 এবং ডির ক্ষেত্রে 1300। এই হচ্ছে নাম্বারের টোটাল ডিভিশন। তাহলে ইন্টারভিউ পাস করার পর মেরিট লিস্ট বেরাবে, তোমরা চাকরি পাবে, তোমাদের পোস্টিং হবে। তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের পুরো সিলেবাসটা এবং যদি এই বোর্ডটাকে ভালো করে একটা ছবি তুলে নাও, তাহলে বুঝতে পারবে যে সামগ্রিক সিলেবাসটা কি, কত সময় ধরে পরীক্ষা হচ্ছে, কত নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং পরীক্ষার পদ্ধতি কি, কীভাবে স্টেপ বাই স্টেপ এগানো যেতে পারে, সরকারি চাকরির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যেতে পারে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং মনে রাখতে হবে আগামী দিনে এই বিষয়গুলো কিন্তু যদি আরও আলোচনা চাও, ভিডিওগুলোকে ভালো করে লাইক এবং শেয়ার করো। এবং যারা প্রথমবার পরীক্ষা দিতে চাইছো এবং যারা 11-12 পড়ছো বা গ্র্যাজুয়েশন পড়ছো, তাদের কাছে কিন্তু এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রাথমিকভাবে যারা আসতে চাইছো, তাদের কিন্তু এই নাম্বার ডিভিশন সাবজেক্ট যে বিষয়গুলো তারা পড়ে আসছে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। যারা ধরো মনে করেছো যে আমরা খুব ভালো পলিটিক্যাল সায়েন্স বুঝি, হিস্ট্রি বুঝি, কিন্তু অঙ্কটা ভালো বুঝি না, রিজনিং বুঝি, তারা কিন্তু আগে থেকেই অঙ্ক, রিজনিং এগুলো কিন্তু প্রিপেয়ার করতে হবে। এবং আবার যদি ভালো করে কেউ দেখো যে অনেকে সায়েন্স রুটটা ভালো মতো বোঝে, সংবিধান ভালো মতো জানে না, বা ইন্ডিয়ান ইকোনমি ভালো মতো বোঝে না, তাহলে কিন্তু সেটাও ভালো করে পড়তে হবে। এখানে সমস্ত বিষয় রয়েছে, কারণ তুমি যখন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে বলে যে এত কিছু পড়ছি কেন, এর কারণ হচ্ছে তুমি কোনো একটা ডিস্ট্রিক্টে তোমাকে পোস্টিং হয়েছে, সেখানকার সংস্কৃতি বা সেখানকার জমি নিয়ে বিভিন্ন বিষয়, সেগুলো কিন্তু জানা প্রয়োজন। তখন কিন্তু অঙ্কও লাগবে, হিস্ট্রিও লাগবে, জিওগ্রাফিও লাগবে। তাই প্রতিটা বিষয় কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই এতগুলো সাবজেক্ট কিন্তু আমাদের সরকারি চাকরির পরীক্ষায় পড়ানো হয়। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে 3টে ভাগ রয়েছে, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। প্রিলিমসের নাম্বার দেখে নিলে, কতক্ষণ সময় পরীক্ষা হয় দেখে নিলে, কী কী সিলেবাস বলে দিলাম, এখানে মেন্সের সিলেবাস কি সেটা জেনে নিলে, এবং এগুলোকে আরও গুরুত্ব দিয়ে জানতে হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ। ভালো থেকো, ধন্যবাদ।